হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স অ্যাড্রেড এসএম চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু হচ্ছে তোমাদের নতুন মডেল কোশ্চেন পেপার, মডেল নম্বর 11। যারা ভিডিওতে নতুন অর্থাৎ নতুন এসেছো তোমাদের বলবো ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে। তোমাদের এইরকম মডেল অনুযায়ী কোশ্চেন অ্যান্সার সলভ করানো হবে এবং পরবর্তীতে কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনও করানো হবে। দেখো, আজকে শুরু করছি নতুন মডেলের প্রথম কোশ্চেন নাম্বার 1, মডেল 11। প্রথম কোশ্চেন কী বলেছে দেখো, বলেছে যে 60 গ্রাম মোল ইনভার্স আণবিক ভর বিশিষ্ট কোনো একটি যৌগে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এর পরমাণুর সংখ্যার অনুপাত কত? 1:2:1, অর্থাৎ 1:2:1 CH2O। এই যৌগটা দেওয়া আছে, এর আণবিক ভর কত দেওয়া আছে? 60 গ্রাম পার মোল দেওয়া আছে, দিয়ে এর আণবিক সংকেত জানতে চেয়েছে। আমরা ধরে নিতে পারি কত, এটাকে আমরা এন রূপে ধরে নিতে পারি। তো এই যদি এর স্ট্রাকচারটা এরকম হতো, অর্থাৎ স্থূল সংকেত যদি এরকম হতো, তো এর ভর কত আসতো? এর ভর আসতো কার্বনের ভর 12 যোগ 2 যোগ 16 ইন্টু কত এন হতো ইকুয়াল টু 60। এটা মানে 30n ইকুয়াল 60, n সমান 60/30, n সমান 2, অর্থাৎ n সমান যখন 2, আমরা এখানে n হলো 2 বসিয়ে দিলে কত হবে? CH2O হোল 2 মানে কত? C2H6H4O2, C2H4O2। এটা হচ্ছে আমাদের উত্তর, অ্যান্সার। নেক্সট 2 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো ভালো করে। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2তে স্তম্ভ দিয়ে দিয়েছে। প্রথম স্তম্ভ মিলিয়ে দেখতে হবে এটা কোনটা তোমার সঠিক উত্তর হবে। অপশান এতে কি 1 নম্বর কী দেওয়া আছে? বাম স্তম্ভের 1 নম্বরে যে 16 গ্রাম মিথেন গ্যাস, 16 গ্রাম মিথেন গ্যাস এদিকে কার সাথে সমান হতে পারে? এদিকে একটা হতে পারে না, বলতে পারি আমরা 28 গ্রাম ওজন। যে 28 গ্রাম ওজন, এইদিকে যে অপশান 4টে রয়েছে, অর্থাৎ 16 গ্রাম মিথেন, 1 গ্রাম হাইড্রোজেন, 1 মোল N2 এবং 0.5 মোল SO2, এই যে 4টে অপশানের মধ্যে এদিকের 1 নম্বরটা আমি এদের লিখে নিই তোমাদের বোঝাতে সুবিধার জন্য। 1 2 3 4, এই যে 4টে আছে, 1 2 3 4। তো এই যে 3 নম্বরে আছে কত? 1 মোল N2। 1 মোল N2 এই বাম স্তম্ভের একটা অপশানের সাথে সমান হতে পারে, কিন্তু এখানে মাল্টিপল সমান হতে পারে, সেটা ভালো করে খেয়াল করবে। কোনো সময় ভুল করে তোমাদের সপোজ আমি বলি যে 16 গ্রাম মিথেন, এই 16 গ্রাম মিথেন মানে কত? অপশান বি কেও বোঝায় অপশান। তবে আমরা কি দেখি যে 3 নম্বর অপশানে গিয়ে 3 নম্বর কি আছে যে 1 মোল N2, 1 মোল N2 মানে কত? 28 গ্রাম। তা 3 নম্বরের সাথে যাবে কে? এ। 3-এর সাথে কে যাবে? এ। 3-এর সাথে এ। এখানে কোন কোন অপশান আছে? 3-এর সাথে এ একটাই অপশান আছে, ভালো করে দেখো। 3-এর সাথে এ আছে একটাই অপশান, সেটাই উত্তর। তা উত্তর আমাদের এ। বোঝা গেল? আমরা এমনভাবে চুজ করতে হবে যেটা আমাদের একটাই পসিবিলিটি থাকবে। তো 3-এর সাথে এ একটাই পসিবিলিটি আছে, 3-এর সাথে এ একটাই আছে, সেটা হচ্ছে একটা অপশান আছে। তো বাদ বাকিগুলোর মিলিয়ে আবার চেক করে দেখো ঠিক না ভুল। 1-এর সাথে আছে বি, 1-এর সাথে বি মানে 16 গ্রাম মিথেন মানে বুঝিয়েছে কত? 60.2 × 10⁻20 সংখ্যক ইলেকট্রন বুঝিয়েছে এখানে। তো এটা হবে এ। তাই বি কী বলেছে? বি এসে 2-এর সাথে বলেছে ডি, অর্থাৎ 1 গ্রাম হাইড্রোজেন সমান বলেছে এসটিপিতে 11.2 লিটার হাইড্রোজেন। তো 1 গ্রাম হাইড্রোজেন মানে কত? এটা হচ্ছে ডি এর সাথে গেছে, এটা তো গেছে এর সাথে, আর সি 3-এর সাথে গিয়ে গেছে 0.5 মোল SO2 মানে কতটুকু? মানে 32 গ্রাম। 0.5 মোল, 0.5 মোল হাফ মোল, 32। SO2 ওজন কত হয়? 64 হয় না? এসের 32, ও এর 16, ও এর 32, এখানে 64, 64 কত হয়? 64 হয়। এখানে যেখানে হাফ মোল বলেছে 64/2 মানে 34 উত্তর, এই 32 উত্তর। ঠিক আছে, মিলে গেছে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ভালো করে পড়ো দিয়ে উত্তর করো। বলেছে সোডিয়াম পরমাণুর পারমাণবিক ভর দেওয়া আছে 23। সোডিয়ামের পারমাণবিক ভর 23, এর পারমাণবিক আয়তন কত হবে? পারমাণবিক আয়তন কত হবে? যেখানে সোডিয়ামের ঘনত্ব কত দেওয়া আছে? সোডিয়ামের ঘনত্ব দেওয়া আছে সোডিয়ামের ঘনত্ব সমান 0.972 গ্রাম পার ml দেওয়া আছে। 0.72 গ্রাম পার ml মানে বলতে আমরা কী বুঝি? বলতে আমরা বুঝি যে 0.972
0.972 গ্রাম সোডিয়াম এর আয়তন কত? এর আয়তন 1 ml বলতে পারি আমরা। তো একইভাবে আমরা বলতে পারি 1 গ্রাম Na এর আয়তন কত হবে? 1/0.972 ml হবে। একইভাবে 23 গ্রাম এর আয়তন কত হবে? 23/0.972 ml। 23/0.927 ml মানেই কতটুকু? মানে এখানে আসছে 23.66 ml। তো উত্তর আসলে কত? 23.66 ml। অপশান কোনটা? সি হচ্ছে উত্তর। এগুলো 3 নম্বর কোশ্চেনের উত্তর। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 4। কোশ্চেন নম্বর 4 দেখো, তোমাদের যাদের কোনো কোশ্চেনে যদি অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং তোমাদের এই ভিডিও কতটা হেল্প করছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের ফিডব্যাক দিয়ে জানাবে কতটুকু হেল্পফুল তোমাদের কাছে। নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেন। এটা বিবৃতির কোশ্চেন, বিবৃতি এবং কারণের কোশ্চেন। এটা ভালো করে পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। ভালো করে পড়লে কি বলেছে, 1 নম্বর বিবৃতি কি বলেছে? একটি ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ একই সঙ্গে নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব নয়। এটা সত্য তো। বিবৃতি যেটা এ বলেছে, এ বিবৃতি কি ঠিক না ভুল? অবশ্যই ঠিক, কারণ একসাথে মেজার করা সম্ভব নয় তো, যেটা হাইজেনবার্গের নীতি। এর কারণ কি? কারণ হচ্ছে ইলেকট্রন আণুবীক্ষণিক প্রকৃতির। তো এটাও ঠিক, আরটাও ঠিক। কারণ কি? যে হাইজেনবার্গ যে নীতি বলেছিলেন, তিনি বলেছেন কোনো আণুবীক্ষণিক কণার আণুবীক্ষণিক গতিশীল কণার অবস্থান এবং ভরবেগ একই সাথে নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব নয়। এটাই ছিল কার নীতি? হাইজেনবার্গের নীতি। তাই আমাদের উত্তর হলো কি দুটোই ঠিক, এবং এটা হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। তাই উত্তর হবে অপশান হবে এ। অপশান এতে কী দেওয়া আছে? বলেছে যে এ এবং আর উভয়ই সঠিক, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। তো এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 5। কোশ্চেন নম্বর 5-এ কী বলেছে? যে গ্যাডোলিনিয়ামের অর্থাৎ জেড সমান কত? গ্যাডোলিনিয়াম জিডি যত 64 এর ইলেকট্রন বিন্যাস লিখতে বলেছে। কার? জিডি এর ইলেকট্রন বিন্যাস করতে বলেছে। এই গ্যালোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে হলে আমাদের কী ধরে করতে হবে? এখানে দেখো সবগুলো জেনন ধরে করা আছে, তাই জেনন আমরা করে নিলাম। জেনন মানে 54। জেননের পরমাণু ক্রমাঙ্ক 54 হয়ে গেল। জেননের পরে আসে কে? জেননের পরে আসে 4f। 4f এর পরে কে আসে? না 5d। 5d পরে কে আসবে? 6s। এরকম থাকবে তো কক্ষগুলো, কিন্তু শক্তির ক্রমশের কথা হবে। এটা হচ্ছে কত? এটা n+l এর ভ্যালু কত আসবে? এটা n+l ভ্যালু হবে 4 + 3 মানে 7। এর ক্ষেত্রে কত হবে? 5 + 2 = 7। এর ক্ষেত্রে 6 + 0 = 6। অর্থাৎ শব্দের শক্তি কম কার? 6s এর। তারপরে শক্তি হচ্ছে 5d, তারপরে 4f এর। অর্থাৎ ইলেকট্রন যখন প্রবেশ করবে, অর্থাৎ জেননের পরে যখন ইলেকট্রন প্রবেশ করে, প্রথম ইলেকট্রন ঢুকবে কোথায়? প্রথম ইলেকট্রন এন্টার করবে কোন কক্ষে? না 6s এ। বোঝা গেল? এই গ্যালোডিয়ামের কত? 64, এর হচ্ছে 54 হয়ে গেছে। নেক্সট দুটো ইলেকট্রন ঘটে কোথায়? 6s2-তে দুটো ইলেকট্রন চলে গেল, তো 64 54 আর 2 56টা ইলেকট্রন হয়ে গেছে। নেক্সট কটা ইলেকট্রন আছে হাতে? নেক্সট ইলেকট্রন আছে তোমার কাছে আর 8খানা, তাই তো? এই 8খানা ইলেকট্রনের মধ্যে 8টি ইলেকট্রনের মধ্যে 7টি ইলেকট্রন যাবে কোথায়? 5f এ। এই 4f এ যাবে কটা ইলেকট্রন? 7টি ইলেকট্রন। বাকি 1টি ইলেকট্রন 5d। এরকম কেন হয়? তোমাদের কোশ্চেন আসতেই আসতে পারে যে 4f এ কেন 7টা ইলেকট্রন হয়ে যায়? কারণ জানি 4f যখন অর্ধপূর্ণ অবস্থায় চলে যাবে সেটি বেশি স্টেবিলাইজ হয়ে যাবে। 4f কোথায় যাবে? যখন পুরোপুরি অর্ধপূর্ণ অবস্থায় চলে আসবে তখন এটি পুরোপুরি ভালোভাবে একটা স্টেবল স্ট্রাকচার, মানে স্টেবল কী দেখাবে? পরমাণু ক্রমাঙ্ক স্টেবিলিটি বজায় থাকবে। তাই স্টেবিলিটি বজায় রাখার জন্য 4f 7 হয়ে যাবে, এবং 5d 1 এবং 6s 2। অর্থাৎ গ্যালোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কোথায় আসছে? না অপশন নম্বর এ। নেক্সট কত নম্বর কোশ্চেন? 6 নম্বর প্রশ্ন। নেক্সট কত নম্বর? কোশ্চেন নম্বর 6 কী বলেছে দেখো ভালো করে। বলেছে যে 3s কক্ষকের ক্ষেত্রে আরীয় পর্বের অর্থাৎ রেডিয়াল নোডের সংখ্যা কত? রেডিয়াল নোডের সংখ্যা জানতে হলে আমাদের প্রথম জানতে হবে রেডিয়াল বা স্ফেরিক্যাল নোডের সংখ্যা কেমন হয়। রেডিয়াল বা স্ফেরিক্যাল নোডের সংখ্যা। স্ফেরিক্যাল নোডের সংখ্যা হচ্ছে কত? নোড হচ্ছে সূত্র কি? n-l-1। এটা হচ্ছে স্ফেরিক্যাল নোডের সংখ্যা। আর একটা কী নোড পাওয়া যায়? না প্ল্যানার নোড। প্ল্যানার বা অ্যাঙ্গুলার নোড এর সংখ্যা কত হয়? এর সংখ্যা l এর সাথে সমান হয়। এবং টোটাল নোড কত আসলো? টোটাল নোড n-1। এটা হচ্ছে টোটাল নোডের সংখ্যা। আর আমাদের কোশ্চেনে বলেছে রেডিয়াল নোডের সংখ্যা জানতে চাইছে কার? 3s এর। আর 3s এর কী সংখ্যা জানতে? রেডিয়াল নোড। 3s এর ক্ষেত্রে n সমান কত? 3s এর ক্ষেত্রে n সমান কত? 3, আর l সমান কত? 0।
এন সমান 3 এবং এল সমান যদি 0 হয় তখন এখানে রেডিয়াল নোড এন মাইনাস এল মাইনাস 1 এর মান কত হবে? এন এর মান কত? 3, এল এর মান 0, এল এর মান 1, তার কথা হলো 2, অর্থাৎ এই রেডিয়াল নোডের সংখ্যা 2, অপশন বি। নেক্সট কত নম্বর কোশ্চেন? 7 নম্বর প্রশ্ন। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো ভালো করে। বলেছে যে Fe3 এবং CO2 এর চুম্বক ভ্রামকের অনুপাত কত? এই চুম্বক ভ্রামকের সূত্র জানা আছে? চুম্বক ভ্রামক মডেল কিছু একটা মডেল আগে কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনটা ছিল চুম্বক ভ্রামক সমান কি √n ইন্টু n প্লাস 2 ইন্টু পাই বাই 3h/2 বোর ম্যাগনেটন। এটা হচ্ছে রেডিয়াল এই চুম্বক ভ্রামকের রাশিমালা, যেখানে n সমান কি? n হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। কি সংখ্যা? অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন সংখ্যা। বিজোড় ইলেকট্রনকে বলা হয় কি n, ইলেকট্রন সংখ্যা। এখানে কি দেখা যায়? CO3, তাই তো Fe3 এর কতগুলো অযুগ্ম ইলেকট্রন থাকে? Fe3 মানে Fe3 প্লাস এর ইলেকট্রন বিন্যাস নিশ্চয়ই তোমরা জানো। ইলেকট্রন বিন্যাস করলে দেখবে, নিজেরা চেষ্টা করবে, দেখবে লাস্টে আসবে 3d5 আসবে। 3d5 মানে কত? 3d5 মানে এই যে উপকক্ষ ডি উপকক্ষের প্রত্যেকটা অরবিটালে একটা ইলেকট্রন থাকে, তাই অযুগ্ম ইলেকট্রন n = 5 হয়। কার ক্ষেত্রে? Fe3 এর ক্ষেত্রে। একইভাবে CO2 এর ক্ষেত্রে কি আসে? ইলেকট্রন বিন্যাস যদি তোমরা করো দেখবে না 3d7 আসবে। CO2 এর ক্ষেত্রে কি আসবে? 3d7। 3d7 এর ইলেকট্রন বিন্যাস করলে কত হবে? 1 2 3 4। এখানে কটা? 1 2 3 4 5 6 7। এখানে n সমান কত হলো? 3টে। দেখো n সমান কত? 3, অযুগ্ম ইলেকট্রন 3টে হলো। এর ক্ষেত্রে 5টার ক্ষেত্রে 3টা অযুগ্ম ইলেকট্রন পেয়ে গেলাম। এবার আমাদের বলছে চুম্বক ভ্রামক, তো Fe3 এর চুম্বক ভ্রামক কত পাবো? এর চুম্বক ভ্রামক সমান √n ইন্টু n প্লাস 2 bm h/π bm বলতে পারি। এখানে কত? √5 ইন্টু 7 কী হবে? h/2π bm ভোর ম্যাগনেটন। তাহলে CO2 এর চুম্বক ভ্রামক কত আসবে? এর ভ্যালু 3, তো 3 ইন্টু 5 h/2π। যদি এটাকে রেশিও করো, অর্থাৎ Fe3 এর চুম্বক ভ্রামক = CO2 এর চুম্বক ভ্রামক কত হবে? এটা কত আসছে? 5 ইন্টু 7 h/2π √3 ইন্টু 5 h/2π। এখানে কত? দেখো √5 ক্যান্সেল আউট হবে, এরপরে থাকবে √7 √3, এটা ক্যান্সেল আউট হবে। তো এটা হচ্ছে উত্তর, √7 √3। এটা কোন অপশানে আছে? এটি আছে অপশান নম্বর এতে আছে। এই হচ্ছে উত্তর। আশা করি বোঝা গেল, নইলে একবার ভালো করে দেখে নাও পরপর স্টেপ বাই স্টেপ। আমরা প্রথম কাজ করলাম কি? প্রথম হচ্ছে অযুগ্ম ইলেকট্রন বের করলাম। ইলেকট্রন বিন্যাস সিম্পল, ইলেকট্রন যেভাবে আমাদের করতে হয় সেভাবে করে অযুগ্ম ইলেকট্রন দেখলাম কি Fe3 এর ক্ষেত্রে, অর্থাৎ আয়রন 3 ক্ষেত্রে 5টি অযুগ্ম ইলেকট্রন থাকে এবং কোবাল্ট 2 এর ক্ষেত্রে 3টে অযুগ্ম ইলেকট্রন থাকে। তারপরে আমাদের যে সূত্র, চুম্বক ভ্রামকের সূত্র √n ইন্টু n প্লাস 2 h/2π, এখানে বসিয়ে মানগুলো বসিয়ে আমাদের দুটোরই ক্ষেত্রে চুম্বক ভ্রামক বের করে তাদের অনুপাত করলাম। নেক্সট কোশ্চেন কত নম্বর? 7 নম্বর। কোশ্চেন নম্বর 8 নম্বর কোশ্চেনে বলেছে কি যে 4টে কি দেওয়া আছে? এখানে 4টে কোয়ান্টাম সংখ্যা সেট দেওয়া আছে, বলছে কোনটি ভুল। এখানে এ বলেছে কি দেখো, এতে দেওয়া আছে n সমান 3, l সমান 2, m সমান কত? +1 আর s সমান +1। 2 নম্বর কি দেওয়া আছে অপশান বিতে, যে n সমান কত? 5, l সমান কত হবে? এখানে দেওয়া আছে l সমান কত? 3, m সমান কত? 0, s সমান কত? +1/2। একেবারে সি কি আছে? n সমান কত? 1, l সমান কত? 0, m সমান কত? 0, s সমান কত? -1/2। আর ডিতে কি দেওয়া আছে না n সমান 0, l সমান 0, m সমান 0 আর s সমান 1/2। এই তো দেওয়া আছে, s সমান -1/2। এবার দেখো কোনটা ঠিক বা কোনটা ভুল জানতে চাই। অ্যাকচুয়ালি আমরা ঠিক জানতে চাই ভুল, তো ঠিক কোনটা বেছে নিলে ভুল পেয়ে যাবো আমরা। তো এখানে n এর মান যদি 3 হয়, l এর মান 2 হতে পারে? হ্যাঁ হতে পারে, কারণ আমরা জানি l সমান n-1 হতে পারে। n এর ভ্যালু 3 মানে n-1 মানে কত? 2 হতে পারে। তো l এর ভ্যালু যদি 2 হয়, m এর ভ্যালু +1 হতে পারে? অবশ্যই হতে পারে। n এর ভ্যালু 2 হলে মান কত হবে? +2 +1 0 -1 -2 এতগুলো m এর মান হতে পারে। তার মধ্যে -1 ও +1 হতেই পারে, আর s এর মান +1 হতে পারে। তো এটা কি? এটা ঠিক বলেছে। 2 নম্বর বলেছে n সমান যদি 5 হয়, l সমান 3 হতে পারে?
হ্যাঁ হতে পারে। n সমান 3 জন্য l এর ভ্যালু 4 পর্যন্ত হতে পারে, 0 1 2 3 4 যে কোনো একটি মান হতে পারে। তারপরে m এর ভ্যালু 0 হতে পারে, হ্যাঁ হতে পারে, কারণ l সমান যদি 3 হয় তো m এর মান কত হতে পারে -3 থেকে শুরু করে +3 পর্যন্ত, যার মধ্যে 0 ইনক্লুড থাকে। এটাও সম্ভব, এটাও সম্ভব, তাই 2 নম্বর অপশন ঠিক। 3 নম্বর বলেছে n সমান যদি কথা হয় 1 হয় তো l এর মান 0 হতে পারে তো, কারণ 1 বিয়োগ করে 0ই থাকে, আর l এর মান 0 হলে m এর মান 0 হবে, এটাও ঠিক। আর s এর মান -1/2 এটাও থাকবে, s এর মান -1/2 +1 যে কোনো একটা হতে পারে একটা টাইম, এটা ঠিক। অপশান দিতে পারে দেখো n সমান 0, n সমান 0 হতে পারে, মুখ্য কণ্ঠক সঙ্গে 0 হতে পারে না, এটাই তবে ভুল। নেক্সট আমাদের উত্তর কী দেবে, অ্যান্সার হচ্ছে অপশান ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন 9, কত নম্বর কোশ্চেন নম্বর 9 নম্বর কী বলেছে যে একটি ইলেকট্রনের গতিবেগ আলোর গতিবেগের 1% হলে ওই ইলেকট্রনের ডিবগলি তরঙ্গদৈর্ঘ্য কত হবে। একটি ইলেকট্রনের তরঙ্গদৈর্ঘ্য কী বলেছে, ইলেকট্রনের গতিবেগ আলোর গতিবেগের 1%। এখান থেকে ডিবগলির তরঙ্গদৈর্ঘ্য আমরা কি জানি, আমরা জানি ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্যের সূত্র কি, ডি ব্রগলির সূত্র = ল্যামডা h/mv, যেখানে h কি, h হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এই ল্যামডা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য, h কি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, যার মান কত হয় 6.626 × 10⁻⁻34 জুল সেকেন্ড। তারপরে m মানে কি, m মানে হচ্ছে মাস, আর v মানে ভেলোসিটি। তো এখানে আমাদের ল্যামডা বের করতে হয়, ল্যামডা h মানে 6.026 × 10⁻⁻34, এটা কি জুল এককে লিখেছি, মানে SI এককে। তো m এর মান SI কত হবে 9.11 × 10⁻31 কেজি ইন্টু কত হবে এখানে, ইন্টু এটা হচ্ছে m গেল, m কেজি মানে SI ইউনিটে, v কত, v বলছে 3 × 10⁸, এটা হচ্ছে আলোর গতিবেগের সমান তার, এবং কত পার্সেন্ট, 1%, 1/100। এই যে তোমরা ক্যালকুলেশন করবে কিসে দিয়ে, তোমাদের ক্যালকুলেটার থেকে, ইউজিং ক্যালকুলেটার উত্তর আসবে কত আমাদের এখান থেকে। উত্তর আমি ডিরেক্ট লিখে দিচ্ছি 2.42 × 10⁻10 মিটার, এটা হচ্ছে অ্যান্সার। এটা কত অপশান আছে, এটা অপশান নম্বর সিতে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 10, কী বলেছে কোশ্চেন নম্বর 10, একটা স্তম্ভ দিয়েছে, মিলাতে বলেছে পি ব্লক এলিমেন্ট, ডি ব্লক এলিমেন্ট, এফ ব্লক এবং এস ব্লক, এদের মধ্যে কোনটাকার পরমাণু ক্রমাঙ্ক হবে। তো 1 নম্বর দিয়েছে পি ব্লক, তারপরে কি দিয়েছে না ডি ব্লক দিয়েছে, তারপরে কি দিয়েছে এফ ব্লক, তারপরে কি দিয়েছে দেখো এস ব্লক। আমরা যে ইলেকট্রন মিটার দেওয়া আছে কত 37, 78, 54, 52 আর 65, তো কোনটি কোন ব্লক যেতে হবে। তো যেতে হলে তোমাদের একটা নিয়ম ছোট্ট করে বলেছিলাম, যে কী নিয়ম, যদি আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলোর পরমাণু ক্রমাঙ্ক মনে থাকে, তবে যে কোনো পরমাণু ক্রমাঙ্ক দিলেই আমরা পারবো তার কোন গ্রুপে সে কোন ব্লকে অবস্থিত। তবে পরমাণু ক্রমাঙ্ক হিসাবে জেননের কথা হয় 54, জানো জেননের যদি 54 হয়ে থাকে তার থেকে 2 কম কোথায় হবে, জেননের ঠিক দুটো পর্বে দুটো কিসের গ্রুপের আগে আসবে। তো জেননের দুটো গ্রুপের আগে থাকা মানে কি, তার ব্লক কি ব্লক হবে, পি ব্লক হবে। তাই উত্তর কি 52 হচ্ছে পি ব্লক, এটা হচ্ছে 52 পি ব্লক। এস ব্লক কোনটা হবে, এস ব্লক হচ্ছে তবে একের সাথে কি আসলো সি, একের সাথে সি কোন অপশান আছে, একের সাথে সি একটাই অপশান আছে, অপশান ডি। একের সাথে কি আছে, সি কোনটা আছে, ডিতে, একের সাথে সি অপশানে কি আছে, অ্যান্সার হচ্ছে ডি অ্যান্সার হয়ে যাচ্ছে, যেহেতু একটাই অপশান আছে একের সাথে সি। তাই বাদ বাকিগুলো দেখে নাও, 2 এর সাথে কি আছে, 2 এর সাথে আছে বি, 3 এর সাথে আছে কি ডি, 4 এর সাথে আছে এ, এই হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 11 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো ভালো করে, যে বলেছে যে নিচের কোনটি তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম। তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম, তড়িৎ ঋণাত্মকতার যে মৌলগুলো এখানে দেওয়া আছে, তড়িৎ ঋণাত্মকতার একটাই ক্রম মেনটেন করা হয়, বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা কী হবে, বাড়বে। বাম থেকে ডানে গেলে ইএন কী হবে, বাড়ে। কোথায়, বাম থেকে ডান, পর্যায় সারণীতে পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। বাম থেকে ডানে গেলে কে কে আছে এর মধ্যে দেখো, বাম থেকে ডানে আছে কে আছে, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরিন, আর না ফসফরাস আছে এখানে, পি আছে এখানে, এই তো এগুলো সেম গ্রুপ। এটা হচ্ছে গ্রুপ সেকেন্ড গ্রুপ, এটা হচ্ছে থার্ড গ্রুপ। তো সেকেন্ড গ্রুপের বাম থেকে ডানে গেলে ইএন বাড়ছে, তো সব থেকে ইএন কার হবে, এন, তারপরে অক্সিজেন, তারপরে এফ এর সব থেকে তড়িৎ বেশি, এবং পি এর তড়িৎ এদের মধ্যে সবার থেকে কম। তো এই হচ্ছে আমাদের ক্রম।
তো অ্যান্সার কোনটা হবে? এটা দেখো উল্টি এটা লিখেছে এফ সব থেকে বেশি, অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে ফসফরাস, অপশন হচ্ছে এ অ্যান্সার। নেক্সট কত নম্বর? এটা হলো 11-12 নম্বর প্রশ্ন। নেক্সট কোশ্চেন নম্বর 12 কী বলেছে? আয়নীভবন এনথালপির মানে সঠিক ক্রমটি লিখতে বলেছে। কিসের? এই কোশ্চেনটা বারবার রিপিটেশন হচ্ছে, তবে তোমরা ভালো করে এটা করে রাখতে পারো রেডি করে, যে আয়নীভবন এনথালপির সঠিক ক্রম কার কার বলছে? বোরন, বেরিলিয়াম, আর কে বলেছে? অক্সিজেন, নাইট্রোজেন। এদের ফার্স্ট আয়নীভবন, এটা বলছে প্রথম এর আয়নীভবন এনথালপির সঠিক ক্রম, মানে শুধু যদি আয়নীভবন এনথালপি বলে প্রথম দ্বিতীয় উল্লেখ না থাকে, তোমরা সবসময় আমরা সবসময় প্রথমটাকেই দেখবো। তো প্রথম এর ইলেকট্রনের কত হবে? 1s2 2s2 2p1 হবে। এর কত হবে? 1s2 2s2। এর কত হবে? 1s2 2s2 2p4। এর কত হবে? 1s2 2s2 2p3 হবে। তো এর যখন প্রথম আয়ন হবে, তো ইলেকট্রন কত বেরোবে? বোরনের ক্ষেত্রে বেরোবে 2p1 থেকে, বেরিলিয়ামের ক্ষেত্রে বেরোবে 2s2 থেকে। 2p1 আর 2s2 এই দুটো অরবিটালের মধ্যে কার ক্ষেত্রে ইলেকট্রন বের করা ইজিয়ার এবং কার ক্ষেত্রে ইলেকট্রন বের করা ডিফিকাল্ট হয়, কম্পারেটিভলি ডিফিকাল্ট হয়? তো কম্পারেটিভলি হয় বেরিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বের করা একটু বেশি ডিফিকাল্ট হয়, বোরনের ক্ষেত্রে খুব সহজেই ইলেকট্রন বেরোতে পারে। কারণ বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো এটা এস অরবিটালটি পুরোপুরি পূর্ণ অবস্থা অর্থাৎ সুস্থিত অবস্থায় রয়েছে, তাই ইলেকট্রন বের করা বোরনের থেকে কার বেশি ফ্রিকোয়েন্সি লাগবে? যে বোরনের থেকে বেরিলিয়ামের লাগবে। তো এটা বি এর থেকে বেরিলিয়াম বেশি হলো। নেক্সট দেখো অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে কী হবে? অক্সিজেনের ইলেকট্রন বেরোবে কোথা থেকে? 2p থেকে বেরোবে, অর্থাৎ 2p4 থেকে 2p3 তৈরি হবে। আর এর 2p3 থেকে 2p2 তৈরি হবে। আর 2p3 কি? 2p3 হচ্ছে পি অরবিটাল একটা ইলেকট্রন দিয়ে, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন দ্বারা হাফ ফিল্ড অবস্থায় রয়েছে, মানে পুরোপুরি অর্ধপূর্ণ অবস্থায় রয়েছে। আর আমরা জানি ইলেকট্রন বিন্যাসের রুল অনুসারে পুরোপুরি অর্ধপূর্ণ অথবা পূর্ণ অবস্থায় থাকা কক্ষ কী হয়? বেশি স্টেবল হয়। বেশি স্টেবল থেকে ইলেকট্রন তো খুব সহজে দিতে পারবে না। সুতরাং এই দুটোর মধ্যে ইলেকট্রন কার হবে ক্রমাঙ্ক? অক্সিজেন, তারপর হবে নাইট্রোজেন। এই অর্ডার ফলো করবে। অর্থাৎ নাইট্রোজেনের তড়িৎচুম্বকতা এই প্রথম আয়রন বিভাগ সব থেকে বেশি। তাই এই হলো উত্তর, অপশন সি। নেক্সট, এটা গেল 12 নম্বর কোশ্চেন। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 13। কোশ্চেন নম্বর 13 বলছে নিম্নোক্ত কোনটির আয়নীভবন সর্বনিম্ন? নিম্নোক্ত কোনটির আয়নীভবন সব থেকে কম? কী কী অপশান দেওয়া আছে? অপশান এতে কী বলেছে? যে 1s2 2s2 2p6। বিতে কী বলেছে? 1s2 2s2 2p6 3s1। সিতে কী বলেছে? 1s2 2s2 2p6। একই নাকি এটা? না, 2p5, সরি, 1s2 2s2 2p5। আর ডিতে কী বলেছে? 1s2 2s2 2p3। এই যে ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে চারটে বলেছে, এর মধ্যে কার ক্ষেত্রে আয়নীভবন সর্বনিম্ন? এবার আয়নীভবন সর্বনিম্ন দেখতে হলে আমাদের চেক করতে হবে কোন ইলেকট্রনটি সবথেকে কম স্টেবল, কোন ইলেকট্রন বিন্যাসটি সবথেকে কম স্টেবল। অপশান ডিতে দেখো হচ্ছে 2p3। 2p3 মানে পুরোপুরি অর্ধপূর্ণ, সেটা কি দেবে? স্টেবল ইলেকট্রন বিন্যাস। তবে এখান থেকে আমাদের কমেন্টে লাগবে না, তাই আমি কেটে দিলাম। নেক্সট কী বলেছে দেখো? 2p6। 1s2 2s2 2p6। এটা কি? এটা নিষ্ক্রিয় গ্যাস, নোবেল গ্যাস কনফিগারেশন। নোবেল গ্যাসের হাইলি কী হয়? প্রচুর আয়নীয় হয়, আয়নীয় এনথালপি সর্বোচ্চ হয়। সর্বোচ্চ বলে এটা চোখ বন্ধ করে এটা উত্তর হতো, সর্বনিম্ন বলে সেটা এটা হবে না। নেক্সট, এই দুটো অপশনের মধ্যে কার হবে উত্তর? এটা কি ব্লক এলিমেন্ট? এটা হচ্ছে পি ব্লক এলিমেন্ট। এটা কোন ব্লকে আসে? পি ব্লকে আসে। আর এটা কোন ব্লকে আসে? এস ব্লকের মধ্যে অন্তর্ভুক্ত। এতটুকু নিশ্চয়ই বোঝো। এত বোঝো মানে এটা পি এ লাস্ট কক্ষে যদি পি থাকে সেটা পি ব্লক হয়, লাস্টে যদি এস থাকে সেটা এস ব্লক হয়। মানে শেষ ইলেকট্রনটা যদি বলতে পারে এস নয়, লাস্ট ইলেকট্রনটা এস ব্লকে যদি ইলেকট্রন ঢোকে দেয় এস উপকক্ষে। তো এই যে গেল, এর মধ্যে তবে কার আয়নীভাব সর্বনিম্ন হয়? আমরা জানি বি এর তুলনায় এস এর আয়নীভাব সব থেকে কম হয়, তাই উত্তর হবে বি। কারণ বি একটি ইলেকট্রন ছেড়ে দিলে, একটি ইলেকট্রন 3s থেকে একটি ইলেকট্রন ছেড়ে দিলে কী হবে? নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাবে। কীভাবে নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাবে? কখন? একটা ইলেকট্রন ছাড়ার পর। তাই আমাদের উত্তর হবে এটা। নেক্সট কোশ্চেন 14। কোশ্চেন নম্বর 14 কী বলেছে দেখো? বলেছে যে নিম্নোক্ত কোনটিতে ল্যাটিস শক্তি সব থেকে বেশি? ল্যাটিস শক্তি সব থেকে বেশি অপশান এতে দেওয়া আছে দেখো LIF, অপশান বিতে দেওয়া আছে কত? NAF, অপশান সিতে কী দেওয়া আছে? CSF, আর অপশান ডিতে কী দেওয়া আছে? CAO। এই যে চারটে অপশান দেওয়া আছে LIF, NAF, CSF এবং CAO। এই চারটে যে অপশান দেওয়া আছে তার মধ্যে কোনটিতে ল্যাটিস শক্তি সর্বাধিক? এখান থেকে আমরা যদি দেখি এটা Li+, F-,
Na প্লাস এফ মাইনাস, এটাকে সি এস প্লাস এস এফ মাইনাস, এটা Ca2 প্লাস O2 মাইনাস। তো এর মধ্যে আমাদের ল্যাটিস শক্তির যে ক্রম, ল্যাটিস শক্তি বা ইউ, এটা কার উপরে ডিপেন্ড করে জানা আছে? ল্যাটিস শক্তি ভ্যারিজিয়াস কী হয়? ল্যাটিস শক্তি ভ্যারিজিয়াস হয় আয়নের চার্জ। কী হয়? আয়নের চার্জ বাই ব্যাসার্ধ। মানে যদি অ্যানায়নের চার্জ বাড়ে ল্যাটিস শক্তি বাড়বে, অ্যানায়নের ব্যাসার্ধ যদি বাড়ে ল্যাটিস শক্তি কমবে। তবে বড় আকারে যদি অ্যানায়ন বা ক্যাটায়ন থাকে তাহলে ল্যাটিস শক্তি কম হবে, এবং ছোটো আকারে হলে ল্যাটিস শক্তি বেশি হবে, এবং অ্যানায়নের চার্জ যত বাড়বে তার ল্যাটিস শক্তি তত বাড়বে। এই যে চারটে অপশানে দেখো, তিনটে অপশানে +1 -1 চার্জ, একটাতেই আছে +2 -2 চার্জ। যেহেতু চার্জ ওর বেশি, চার্জ যেহেতু ডোমিনেটিং ফ্যাক্টর, তাই কী হবে? ল্যাটিস শক্তি কার বেশি হবে? Ca ওর ল্যাটিস শক্তি সব থেকে বেশি হবে। এটা হচ্ছে উত্তর 14। নেক্সট কোশ্চেন নম্বর 15। কী বলছে 15 নম্বর কোশ্চেনে? দেখো বলছে সিগমা বন্ধন গঠনে অভিলোপনের মাত্রার সঠিক ক্রম কি? সিগমা বন্ধন গঠনে অভিলোপনের সঠিক ক্রম আমরা জানি যে পিপি যে সিগমা হয় তার বন্ধন শক্তি সব থেকে বেশি হয়, তারপরে কী হবে? এসপি সিগমার হবে, তারপরে হবে এসএস সিগমা। তার কারণ পিপি সিগমার ক্ষেত্রে কী হয়? অভিলোপন ক্ষেত্র অনেক বেশি থাকে, মানে অভিলোপনের বিস্তার কী হয়? অনেক বেশি জায়গা জুড়ে অরবিটালগুলি নিজেদের মধ্যে অভিলোপন করে। আর এস ক্ষেত্রে কী হয়? মাঝারি, এবং এর ক্ষেত্রে সবথেকে কম পরিমাণ অভিলোপন ঘটে। এই হলো তার ক্রম। 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনে কী আছে? বলেছে যে নিচের ড্যাশ জোটটির জ্যামিতিক আকার হলো সুষম চতুস্থলকীয়। এই সুষম চতুস্থলকীয় জ্যামিতিক আকার দেখতে হলে আমাদের কী দেখতে হবে? চতুস্থলকীয় মানে কী হয়? H সমান 4 আসবে, অর্থাৎ sp3 হাইব্রিডাইজড হবে, এবং বিপি সমান কত হবে? বিপি 4 আসবে, এলপি কী হবে? 0 হবে। এটাই তো সুষম চতুস্থলকীয় গঠনের শর্ত। হাইব্রিডেশন নম্বর 4 আসতে হবে, তবে sp3 হাইব্রিডাইজড হবে। sp3 হাইব্রিডাইজড হলে কী হবে? টেট্রাহেড্রাল জিওমেট্রি হবে। টেট্রাহেড্রাল জিওমেট্রি হলে যদি বিপি 4 হয় এলপি 0 হয়, তবে এটা সুষম টেট্রাহেড্রাল হবে। এই সুষম টেট্রাহেড্রাল হবে বিপি 4 এলপি 0-র জন্য। এই গেল আমাদের জিনিস। এবার এই যে চারটে অপশান আছে, চারটে অপশানে 8টা এলিমেন্ট আছে, প্রত্যেকে কী করবে? তোমাদের খাতায় চেক করবে, চেক করে দেখবে কার হাইব্রিডেশন কত আসছে। আমি বলে দিই, এটা দ্রুত এটা চেক করি। এ কে আছে NH4+ আছে, দেখো, আর আছে কত? BF4 মাইনাস, BF4 মাইনাস NF4। এর কত হাইব্রিডেশন? H = হাফ 5 + 4 - 1, মানে কত আসবে? 4 sp3। এর ক্ষেত্রে কত আসবে? বি এর ক্ষেত্রে H সমান হাফ 3 + 4 + 1 সমান হচ্ছে 4 sp3। এর বিপি কত? এর বিপি হচ্ছে 4, আর এর বিপি হচ্ছে কত? এর বিপিও 4। এর এলপি কত হবে? 0, এর এলপি হবে 0। আমার উত্তর তো অপশান এতেই পেয়ে গেলাম, এটাই আমাদের উত্তর। তাও তোমাদের হোমওয়ার্ক থাকবে বাদবাকি তিনটে, মানে বি, সি এবং ডি। অবশ্যই করে কমেন্টে জানাবে। তোমাদের যত এর কোশ্চেনের জন্য, উত্তরের জন্য তোমাদের এটা দরকার না থাক, কিন্তু তোমাদের নিজের জন্য এটা খুব দরকার, কারণ এই কোশ্চেন তোমাদের এরকম গ্যারান্টি নেই। এই কোশ্চেন দিলেও তোমরা হয়তো পরীক্ষা হলে গিয়ে পারছো না ঠিক করে বের করতে, তাই প্রত্যেকটা তোমাদের বের করে দেখে চেক করে নিতে হবে কোনটা সঠিক উত্তর হবে। সুতরাং তোমাদের দায়িত্ব হলো এর হোমওয়ার্কটা করা, মানে এর বাদবাকি তিনটের হাইব্রিডেশন বের করে কমেন্ট বক্সে জানানো। নেক্সট কত নম্বর? 17। 17 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো ভালো করে, যে বলেছে I3- আয়নের কেন্দ্রীয় পরমাণু সংকরণ অবস্থা কোনটি? কার বলেছে? I3-। I3- দেখো এর কোনো কিছু নেই, একটাই আয়ন, মানে একটাই কি পরমাণু। একটা পরমাণু দিলে তো আমরা হাইব্রিডেশন বের করতে পারবো না। একটা পরমাণু কেন্দ্রে কে আছে, তার প্রান্তে কে আছে। তো এইটাকে আমাদের ভেঙে নিয়ে লিখতে হয় I2-। এভাবে লিখতে পারি আমরা I একটা কি কেন্দ্রে, বাদবাকি দুটো পার্শ্বে। তো কেন্দ্রে হলে হাইব্রিডেশন H = এর হাইব্রিডেশন বের করছি, তো হাফ এর আছে কত? আয়োডিন 7টা, মানে কি নোবেল, এটাই হচ্ছে আয়োডিন। কি হয়? আয়োডিন হচ্ছে হ্যালোজেন, তাই 7 যোগ I2 হচ্ছে 2 যোগ 1, তো কত আসলো? 7 2 9 10 1/2 সমান 5। হাইব্রিডেশন কি আসলো? 5, অর্থাৎ sp3d আসলো। হাইব্রিডেশন 5 কি sp3d আসলো কার? উত্তর হবে কোনটা? sp3d, অপশন বি। নেক্সট 18 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন নম্বর 18 কি বলেছে? হাইড্রোজেন বন্ধনের শক্তির সঠিক ক্রম কোনটা? হাইড্রোজেন বন্ধনের সঠিক ক্রম আমরা জানি, এইচ এর সাথে এফ এর হাইড্রোজেন বন্ধনের ক্রম সব থেকে শক্তিশালী হয়। এইচ এর সাথে তার থেকে বড় হয় অক্সিজেন, তার থেকে কম হয় এইচ এর সাথে এন এর। এইটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনের ক্রম। নেক্সট কত নম্বর কোশ্চেন? 19 নম্বর প্রশ্ন। কী বলেছে 19 নম্বর কোশ্চেন? XCF5- এর আকৃতি কী হবে? কার?
HCF5 মাইনাসের আকৃতি। তাই আমরা এইচ ইকুয়াল টু লিখতে পারি হাফ, জেননের কথা হয় 8টা, এফ কটা আছে 1 যদি বলানো 5টা যোগ 1টা হয়, এটা কথা হলো হাফ ইন্টু 13 আগে 14, 14 মানে 7, 7 মানে কত হয় sp3d3। অর্থাৎ এর স্ট্রাকচার কেমন দেখতে হয়? এর স্ট্রাকচার হয় পঞ্চকোণীয় দ্বিপিরামিড। অর্থাৎ পঞ্চকোণীয় দ্বিপিরামিড হওয়ার কথা ছিল এটা কি? পঞ্চকোণীয় দ্বিপিরামিড অর্থাৎ পেন্টাগোনাল বাই পিরামিড। কিন্তু এর এলপি কতগুলো? এর এলপি হচ্ছে 5টা, আর বিপি হচ্ছে কটা? 5টা, আর এলপি হচ্ছে দুটো লোন পেয়ার থাকার জন্য যে এর অ্যাক্সিয়াল পজিশন যেটা অর্থাৎ উপর নিচে পজিশনটা মানে মাঝিকে আছে, দেখো এক্সি 5টা এফ আছে কোন দিকে? এই বরাবর আছে 5টা এফ, আর দুটো লোন পেয়ার কি আছে? একটা লোন পেয়ার আছে উপরের দিকে, একটা লোন পেয়ার আছে নিচের দিকে। এই যে উপর নিচ আছে এটাকে অ্যাক্সিয়াল পজিশন বলা হয়। তাই উত্তর হলো এটা। অর্থাৎ এর আকৃতি পঞ্চকোণীয় সমুদ্র, ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট কত? 19 গেল। নেক্সট হচ্ছে 20। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো ভালো করে। যে বিবৃতি এ উচ্চ সর্বঙ্গীয় সংখ্যা যোগগুলির শর্টকি ত্রুটি প্রদর্শন করে এবং কারণ হিসেবে কী বলেছে? শর্টকি ত্রুটিতে সমান সংখ্যক ক্যাটায়ন অ্যানায়ন অনুপস্থিত থাকে। তা কী বলেছে দেখো, শর্টকি ত্রুটির হিসেবে কী বলেছে? যে উচ্চ সর্বাঙ্গীয় সংখ্যা যোগগুলি কী দেখায়? শর্টকি ত্রুটি দেখায়। তবে এটা সত্য ঠিক, এবং শর্টকি ত্রুটিতে সমান সংখ্যক ক্যাটায়ন অ্যানায়ন কী ঘটে? অনুপস্থিত থাকে। তো এটাও ঠিক, এবং এটা হচ্ছে আর সঠিক ব্যাখ্যা। তাই উত্তর হচ্ছে আমাদের অপশান এ, অর্থাৎ এ এবং আর উভয় সঠিক, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। নেক্সট কত নম্বর? 21 নম্বর কোশ্চেন। 21 কী বলেছে দেখো, বলেছে একটি ঘনকাকার ঘনসন্নিবেশে একক কোষের সংখ্যা যদি n হয়, সেই ঘনসন্নিবেশের চতুস্থলিকীয় ফাঁকের সংখ্যা কত হবে? বলছে একটি ঘনকাকার ঘনসন্নিবেশে ক্ষেত্রে সিসিফিক একক কোষের সংখ্যা বলে দিয়েছে n। তো এই কোষের সংখ্যা যদি n হয়, তবে ঘনসন্নিবেশের চতুস্থলিকীয় ফাঁকের সংখ্যা হয় কত? এর দ্বিগুণ হয়। তো উত্তর হবে a 2n। অপশান এতে 2n হবে উত্তর। নেক্সট কত নম্বর কোশ্চেন? 22 নম্বর। 22 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো ভালো করে। বলেছে একটি বাস্তব গ্যাসের ক্ষেত্রে পিসি, পিভি এবং পাইপিটি অর্থাৎ ক্রিটিক্যাল প্রেশার, ক্রিটিক্যাল ভলিউম এবং ক্রিটিক্যাল টেম্পারেচারের যে রেশিও মানটা কত হবে? এটা করতে হলে তোমাদের অবশ্যই মাস্ট জানতে হবে তিনটের মান কত হয়। পিসির মান কত হয় জানা আছে? পিসির মান জানা আছে, আমি লিখে দিচ্ছি, তোমাদের বাধ্যই কাজ করতে হবে। পিসির মান কত হয়? না, পিসি সমান হয় a/27 ভিসির মান কত হয়? 3b। একেবারে টিসির মান কত আসে? টিসির মান আসে 8/27 ইন্টু a/rb। এ হচ্ছে তিনটে মান কী বোঝা গেল? পিসির মান কত? a/27 ভিসির মান কত? 3b, আর টিসির মান 8/27 a/rb। তোমাকে করতে বলেছে কত? পিসি ভিসি বাই টিসি। পিসির মান কত? a/27 ইন্টু উপরে ভিসি, তো উপরে 3b গুণ গেল, ইন্টু নিচে আছে টিসি, তো উপরের জিনিসটা থাকবে নিচে, অর্থাৎ এইটা নিচে, আর বাদ বাকিটা যাবে উপরে। 27 আরবি গেল উপরে। এখানে কাটাকাটি করলে 27 ক্যান্সেল আউট হলো, বি স্কোয়ার এই বি স্কোয়ার ক্যান্সেল আউট হলো। তো পড়ে থাকলো কত? পড়ে থাকলো 3/8 এ আর বাই এ কাটবে, তাই কত হবে? 3/8 আর। এখান থেকে কী পেলাম? পিসি ভিসি বাই টিসি ইজিক্যাল টু 3/8 আর। এটা হচ্ছে অ্যান্সার আমাদের। তোমরা ডিরেক্ট এটা মুখস্থ রাখতে পারো, তোমাদের অনেক সময় কোশ্চেনটা দিলেও দিতে পারে। সুতরাং তোমাদের ডিরেক্ট এটা মুখস্থ রাখবে, পিসি ভিসি বাই টিসি এর মান কত? 3/8 আর। নেক্সট কত? 23 নম্বর কোশ্চেন। কোশ্চেন নম্বর 23 নম্বর কোশ্চেনে কী বলেছে? বলছে 1 মোল গ্যাসের জন্য এই পাশে যে লেখচিত্র দেওয়া আছে, সেই লেখচিত্রতে পিভি বনাম পি এ লেখচিত্রটি প্রদত্ত। ভিপি ও ভি হলো যথাক্রমে গ্যাসের চাপ ও আয়তন। এ বিন্দুতে সংক্রামক গুণকের মান নির্ণয়, জেড এর মান নির্ণয় করতে বলছে। লেখচিত্র অনুসারে এ বিন্দু অনুসারে আমরা কী দেখতে পাচ্ছি? এ বিন্দুতে চাপের মান খুব কম। এই বিন্দুতে কি চাপ খুব কম। চাপ যখন খুব কম হবে, আয়তন কী হবে? আয়তন অনেক বেশি হবে, অনেক বেশি। এটা তো জানো তোমরা।
চাপ কমলে কি হবে, আয়তন বাড়বে। তবে চাপ কি দেওয়া আছে, চাপের মান কম দেওয়া আছে। দেখো এই বিন্দুতে, এই বিন্দু একদম গ্রাফের কাছাকাছি, তো এই বিন্দু কাছাকাছি থাকলে চাপ কি আছে, অনেক কম দেওয়া আছে। চাপ কম থাকলে কী হবে, ভি অনেক বেশি হবে। ভি এর মান এতটাই বেশি হবে, আমরা সূত্র লিখে নিই। এই কার সূত্র এটা, হ্যাঁ ভ্যান ডার ওয়ালস সমীকরণ কি আছে, এটা ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু আর টি, কার ক্ষেত্রে, এন সমান ওয়ানের ক্ষেত্রে। এন সমান ক্ষেত্রে পি প্লাস এ বাই ভি স্কোয়ার, এটা যেহেতু ভি এর মান অনেক অনেক বেশি কার থেকে, বি এর তুলনায়, তাই ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু আমরা ভি লিখতে পারি তো। এখানে পি প্লাস এ ভি স্কোয়ার ইন্টু কী থাকলো, ভি ইজ ইকুয়াল টু আর টি লিখতে পারি। এখানে ব্র্যাকেট তুলে কী পাবো, পিভি যোগ এ বাই ভি ইজ ইকুয়াল টু আর টি, বোথ সাইড আর টি দিয়ে ভাগ করি, পিভি বাই আর টি, পিভি বাই কত, আর টি যোগ এ বাই ভি আর টি ইজ ইকুয়াল টু 1। এখান থেকে পিভি বাই আর টি, অর্থাৎ পিভি বাই আর টিকে আমরা জেড লিখতে পারি। জেড সমান কত হবে, 1 মাইনাস এ বাই ভি আর টি। এটা হচ্ছে অ্যান্সার। জেড সমান কি, জেড সমান 1 মাইনাস এ বাই ভি আর টি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার 23 নম্বর কোশ্চেনের। নেক্সট কোশ্চেন নম্বর 24, 24 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চেনে কী বলেছে আর কি বের করতে হবে আমাদের, দেখেন একটু ভালো করে, দিয়ে করো। 24 নম্বর কোশ্চেন কই, হ্যাঁ নিচের হাইড্রাইডগুলির মধ্যে কোনটি সবথেকে কম শোষিত। নিচের যে 4টে হাইড্রাইড দেওয়া আছে, অর্থাৎ HF, NH3 এবং BeH2 আর LiH, মধ্যে কোনটি সবথেকে কম শোষিত হবে জানি, আমরা জানি যার ক্ষেত্রে কী হয়, সমযোজী তড়িৎ খুব বেশি হবে, সেটি কী হবে, কম শোষিত হবে। সবচেয়ে কম শোষিত হবে BeH2, কারণ কি, এর অষ্টক পূরণ হয় না 1 নম্বর। 2 নম্বর, বি এর ধ্রুবন পাওয়ার এতটাই বেশি হয় যে BeH2 কী রাখে না, অস্তিত্ব রাখে না, খুবই কম শোষিত হয়ে যায়। নেক্সট কত নম্বর, 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর কোশ্চেন বলতে ক্ষার ধাতুগুলির কার্বনেট লবণগুলির স্থায়িত্বের সঠিক ক্রম কী। ক্ষার ধাতুগুলোর বা ক্ষারীয় মিত্তীয় ধাতু যারই বলুক না কেন, এদের তাপীয় স্থায়িত্বের সঠিক ক্রম জানার একটাই নিয়ম, মনে রাখবে কি, ক্যাটায়নের সাইজ বড় হলে, অ্যানায়নের সাইজ যদি কী হয়, অ্যানায়ন যদি বড় হয়, তবে কী হবে, অ্যানায়ন বড় হলে ক্যাটায়নকেও কী হতে হবে, ক্যাটায়নকেও বড় হতে হবে। সেই অ্যানায়নের আকার বড় আকারের অ্যানায়ন বড় আকারের ক্যাটায়ন দ্বারা প্রশমিত হয়, বড় ক্যাটায়ন দ্বারা কী হতে পারে, প্রশমিত হতে পারে। তাই আমাদের যে যত আমরা কি উপর থেকে নিচে নামি, অর্থাৎ গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামলে Li প্লাস, তারপরে কী আছে, Li পরে আছে Na প্লাস, K প্লাস, Rb প্লাস, Cs প্লাস, উপর থেকে যত নিচে নামি ক্যাটায়নের আকার কী হয়, ক্যাটায়নের আকার বাড়ে। ক্যাটায়নের আকার বাড়লে সেই ক্যাটায়নটা বেশি মানে সুস্থিত যৌগ তৈরি করে। তাই উত্তর আমাদের কী হবে, এখানে অপশান হবে, অপশান এ হবে উত্তর। ভালো করে দেখো না, উত্তর এ মানে কি, লিথিয়াম কার্বনেট থেকে কম, লিথিয়াম কার্বনেট সব থেকে কম স্থায়ী এবং সিজিয়াম কার্বনেট সব থেকে বেশি স্থায়ী। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান এ। এটা হচ্ছে 25। নেক্সট হচ্ছে 26। কত নম্বর, 26 নম্বর কোশ্চেন। বলেছি কি, দেখো 26-এর ড্যাশ ক্ষার ধাতুটি কার্বনের সঙ্গে সরাসরি বিক্রিয়া করে। কোন ক্ষার ধাতুটি সরাসরি কার্বনের সাথে বিক্রিয়া করে, হচ্ছে লিথিয়াম করে। লিথিয়াম সরাসরি কার্বনের সাথে বিক্রিয়া করে লিথিয়াম কার্বাইড তৈরি করে, উত্তর হবে লিথিয়াম। নেক্সট হচ্ছে 27 নম্বর কোশ্চেনে কী বলেছে, যে ক্ষারীয় মৃত্তিকা ধাতুটির গলনাঙ্ক সর্বনিম্ন সেটি কি। যে ক্ষারীয় মৃত্তিকাটির গলনাঙ্ক সর্বনিম্ন সেটি কী হবে, বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম না স্ট্রংসিয়াম। আমরা জানি কি, গলনাঙ্ক পর্যায় সারণী বরাবর কোনো রকম তার পরিবর্তন দেখায় না, মানে কোনো নির্দিষ্ট ফিক্সড নিয়মে দেখায় না। তো এই যে 4টে অপশান দিয়েছে, এর মধ্যে Mg এর গলনাঙ্ক সব থেকে কম হয়। নেক্সট 28, উত্তর হল Mg। নেক্সট কত নম্বর কোশ্চেন, 28 নম্বর হচ্ছে বিবৃতি এবং কারণের কোশ্চেন। 1 নম্বর বিবৃতি কী বলছে, BaCO3 জলে অদ্রাব্য। BaCO3 কী বলছে, জলে অদ্রাব্য। কত নম্বর, 28 নম্বর কোশ্চেন। হ্যাঁ, BaCO3 জলে অদ্রাব্য এবং এটি অত্যন্ত স্থায়ী। কারণ বলেছে কি, ক্যাটায়নের ব্যাসার্ধ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কার্বনেটগুলির তাপীয় স্থায়িত্ব ক্রমশ বৃদ্ধি পায়।
ক্যাটায়নগুলি কেন বৃদ্ধি হয় জানি, কার্বনেট আয়নের অ্যানায়ন চার্জ যত বাড়বে, অ্যানায়নের আকার যত বাড়বে, ক্যাটায়নের আকার যত বড় হবে, তবেই তাকে সেটি প্রস্তুতি দিতে পারে। তাই আমাদের এখানে উত্তর আসছে অপশান এ এবং আর উভয় সঠিক, এবং এ আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। নেক্সট কত নম্বর? 29 নম্বর কোশ্চেন, 29 নম্বর কোশ্চেনে কী বলছে দেখো, নিচের কোন যৌগটিতে ব্যানানা বন্ধন দেখা যায়? তো ব্যানানা বন্ধন দেখা যায় কোথায় জানি আমরা? B2H6 দেখা যায়। তা বি হচ্ছে উত্তর, B2H6 ব্যানানা বন্ধন দেখা যায়। ব্যানানা বন্ধন কেমন হয়? এই বি এই বিতে এইচ একটা, এই বিতে এইচ আছে একটা, এই হাতে দুটো এইচ, এই হাতে দুটো এইচ, এরকম আছে। তো এই দিকে তোমরা আরও বেশি BH করতে পারো। তো এই বন্ধনটা, এই বন্ধনটা, এই কার্বনটা একটা বন্ধন করে এটা একটা ব্যানানা বন্ধন করে, আর এটা একটা ব্যানানা বন্ধন করে। এটা হচ্ছে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। এটা হচ্ছে এই একটা নিয়ে 2 একটা 3 একটা 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। এই বন্ডটাকে কী বলা হয়? ব্যানানা বন্ড। এটা হলো কত নম্বর কোশ্চেন? 29 নম্বর কোশ্চেন। নেক্সট কত? কোশ্চেন নম্বর 30 নম্বর কোশ্চেন কী বলে দেখো ভালো করে, যে সেটের যৌগগুলির একে অপরের থেকে ভিন্ন সেটি কি? যে যৌগগুলি একেবারে ভিন্ন, প্রথম অপশানে কি দেওয়া আছে? BOH হোল সাইজ, মানে এটা কি? এটা হচ্ছে বোরিক অ্যাসিডের সংকেত, আর H3PO4 হচ্ছে ফসফরিক অ্যাসিডের সংকেত। যে দুটো অ্যাসিডিক প্রকৃতির নেচার, মিড্রো অ্যাসিডিক, সেজন্য এটা কি বলতে পারে একই। অপশান বিতে বলেছে কত? BOH হোল 3 এবং AlOH হোল 3, এবং দুটো কি BaOH হোলটা হচ্ছে কি সামান্য অ্যাসিডিক, যেহেতু বোরিক অ্যাসিড, আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সামান্য ক্ষার। তো এটা কি মিলছে না, তো উত্তর অপশান বি। এটা হচ্ছে আমাদের উত্তর, কারণ একটা ক্ষার একটা অ্যাসিড, একটা মৃদু অ্যাসিড একটা মৃদু ক্ষার। তারপরে একটা হচ্ছে 31 নম্বর কোশ্চেন, 31 কি বলেছে? নিচের কোনটি রেড লিকার নামে পরিচিত? রেড লিকার নামে পরিচিত কে? রেড লিকার নামে পরিচিত আমরা জানি অ্যালুমিনিয়াম অ্যাসিটেট, অর্থাৎ CH3 COO3Al। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যাসিড, হচ্ছে কি একটি রেড লিকার নামে পরিচিত। তাহলে কোশ্চেন নম্বর 32 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো ভালো করে, যে গ্রাফাইটের দুটি আলাদা স্তরের কার্বন পরমাণুর মধ্যে যে বল ক্রিয়া করে সেটি কি? গ্রাফাইটের দুটি আলাদা স্তরের মধ্যে যে বল ক্রিয়া করে সেই বলের নাম হচ্ছে ভ্যান্ডারওয়াল বল। অপশান সি, দুর্বল ভ্যান্ডারওয়াল বল, দুর্বল ভ্যান-ডার-ওয়ালস বল। নেক্সট কত নম্বর কোশ্চেন? 33 নম্বর কোশ্চেনটা ভালো করে পড়ো এবং দেখো উত্তর কী হচ্ছে। কার্বন ডাইঅক্সাইডে কার্বন মনোক্সাইডে বিজারণ করতে পারে কোন ধাতু? কার্বন ডাইঅক্সাইডকে অর্থাৎ CO2কে কিসে তৈরি করে? Zn, যদি বিক্রিয়া ঘটায় ZnO এবং CO উৎপন্ন করবে। এই তো বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইডকে কিছু পরিণত করে, কার্বন মনোক্সাইডে বিজারিত করতে পারে জিঙ্ক ধাতু। নেক্সট কত? এটা হচ্ছে জিঙ্ক, Zn ধাতু, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট 34 নম্বর কোশ্চেন, 34 হচ্ছে সিলিকন যৌগগুলির সাধারণ সংকেত কোনটা? সিলিকনের সাধারণ সংকেত কোনটা হবে? না, সিলিকনের সংকেত হবে R3SiO হোল N, R3SiO হোল N, সরি R2SiO হোল N, এটা হচ্ছে সি উত্তর। নেক্সট 35 এবং এই মডেলের, অর্থাৎ মডেল কোশ্চেন পেপার 11 রায়মার্টিন প্রশ্নবিচিত্রার শেষ কোশ্চেন 11 মডেলের করবো, এবং এরপরে বলে দিই এরপরে আর কিছু মডেল কোশ্চেন রয়েছে, অর্থাৎ এখন 15-17টা মডেল কোশ্চেন রয়েছে। আমি যত দ্রুত পারি কোশ্চেনগুলো শেষ করে দেবো। তোমাদের সবার কাছে অনুরোধ, তোমরা ভিডিওটিকে বেশি মাত্রায় কী করো, শেয়ার করো, এবং তোমাদের ফিডব্যাক তোমরা কমেন্ট বক্সে জানাও, যেটা এই ভিডিও তোমাদের জন্য কতটা উপকারী বা কতটা হেল্পফুল, এবং বন্ধুদের মাধ্যমে এটি ছড়িয়ে দিও, মানে একটু শেয়ার করে দিও। নেক্সট লাস্ট কোয়েশ্চেন বলেছে, নিম্নলিখিত কোন ক্লোরাইডটির আদ্র বিশ্লেষণ হয় না? 4টে ক্লোরাইডের মধ্যে একমাত্র ক্লোরাইড আছে CCl4, যার আদ্র বিশ্লেষণ ঘটে না। কারণ হচ্ছে, মেন কারণ হচ্ছে CCl4 এর যে কেন্দ্রীয় পরমাণু কার্বনে কি 1s2 2s2 2p2 এক্সেস কি আসতে পারে 3s, তারপরে CD, এখানে ডি উপস্থিত থাকেই না, সি এর ডি একক ইলেকট্রন থাকে না, এবং ডি একক উপস্থিত না থাকার জন্য এটি কি হয় না, এটি আদ্র বিশ্লেষিত হয় না। এই হলো তোমাদের শেষ কোশ্চেন, তাই এখানে শেষ করছি মডেল কোশ্চেন নম্বর 11। পরবর্তী মডেল কোশ্চেন 12 ওয়েট করো, আপলোড করা হবে ভিডিওতে, চ্যানেলে আপলোড করা হবে। অবশ্যই তোমরা কী করবে, চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং ফিডব্যাক কমেন্ট বক্সে জানাও তোমাদের কতটা ভিডিও হেল্পফুল। আজ এখানেই রাখছি, থ্যাংক ইউ।